সো এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের রেসপেক্টে বিভিন্ন রকম মলিকিউল মুভ করছে, এবং এই মুভমেন্টের সময় আমরা দেখেছিলাম প্যাসিভ ট্রান্সপোর্টের সময় ডিফিউশন হয়েছিল, অসমোসিস হয়েছিল, ফ্যাসিলিটেড ডিফিউশন, তিনটে প্রসেসে হয়েছিল। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখনই হয়েছিল সেখানে সেল মলিকিউলসকে মুভ করাবে অবশ্যই, কিন্তু এটিপি খরচ করে। বাট এটা বাদ দিয়েও আমি দুটো টার্ম একটু বলবো। এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন আরো দুটো প্রসেসে পার্টিসিপেট করছে, যাদেরকে আমরা নাম দিয়েছি এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস মিন্স, এন্ডো মানে ভেতরে, যে প্রসেসে সেল কোনো মেটেরিয়ালকে ইনটেক করছে, অ্যাকসেপ্ট করছে, যে পদ্ধতিতে, যে প্রসেসে, দ্যাট ইজ কল্ড এন্ডোসাইটোসিস। And please remember, this endocytosis again is of two types. Number one, phagocytosis. Phagocytosis. Phagocytosis কখন বলবো না, যখন কোনো প্রসেসে সেল কোনো সলিড মেটেরিয়ালকে ইনটেক করে, then it is called phagocytosis or cell eating mechanism. রাইট? তাহলে সেল ইটিং অর ফ্যাগোসাইটোসিস মানে যখন সেল কোনো সলিড মেটেরিয়ালকে ইনটেক করছে, দেন ইট ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস, রাইট? ইয়েস মি। But the next one is pinocytosis. Pinocytosis means the process by which cell takes liquid material. তাহলে যেখানে লিকুইড মেটেরিয়ালের ইনটেক হচ্ছে, তাই একে আমরা বলছি সেল ড্রিঙ্কিং মেকানিজম। ইজ ইট ক্লিয়ার? তাহলে সেল ইটিং ফ্যাগোসাইটোসিস, সেল ড্রিঙ্কিং হয়ে গেল পিনোসাইটোসিস। বাট হোয়াট এভার দ্য প্রসেস, ফ্যাগোসাইটোসিস বল আর পিনোসাইটোসিস বল, আলটিমেটলি সেল এই পদ্ধতির মাধ্যমে একটা মেটেরিয়ালকে ইনটেক করেছে ইনসাইড ইট, and that's why it is called এন্ডোসাইটোসিস। বোঝা গেল? এক্সোসাইটোসিস কাকে বলবি? এক্সোসাইটোসিস মানে যে প্রসেসে সেল কোনো মেটেরিয়ালকে বাইরে রিলিজ করে দেবে, রাইট? তখন তাকে বলবি এক্সোসাইটোসিস অর সেল ভমিটিং, রাইট? তাহলে exocytosis or cell vomiting ultimately releases the substance from the cell. So এই জায়গা থেকেই আমাদের এই যে সেল মেমব্রেন ফাংশনের পর আমরা দেখব এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন কিছু ইনফোল্ডিং তৈরি করে। এবার আমরা সেই স্পেশাল ফিচার গুলোতে যাচ্ছি। ফাংশন বাদ দিয়ে নাও, প্লাজমা মেমব্রেন forms some infolding তো এই ইনফোল্ডিং গুলোকে আমরা তিনটে টাইপে ডিভাইড করছি, চারটে টাইপে ডিভাইড করব। মাইক্রোভিল্লি, নাম্বার 2 মেসোজোম, নাম্বার 3 লোমাজোম, মেসোজোম, লোমাজোম, and number 4 ল্যামিলোজোম। হলো? তো একদম প্রথমটাকে দেখ, আমরা বলছি মাইক্রোভিল্লি। মনে আছে আমরা পড়েছিলাম সেই যে কাইনোসিলিয়া, স্টিরিওসিলিয়া পার্ট, সেল মেমব্রেন গুলো এরকম কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করেছিল,
যাদেরকে আমরা নাম দিয়েছি মাইক্রোভিল্লি। ভিল্লির কাজ ছিল অ্যাবজর্পশন করা, মনে করতে পারছি। তাহলে সেল মেমব্রেন এখানে এক্সপ্যান্ড হয়ে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে which are called villi and that helps in the absorption of material, right? মাইক্রোভিল্লি ক্লিয়ার। মেসোজোম কাকে বলে মনে পড়ছে? ব্যাকটেরিয়াল সেলের যে মেমব্রেন, ইয়েস, ব্যাকটেরিয়ার সেলের যে মেমব্রেন সেই এরকম কিছু স্যাক তৈরি করেছিল, মনে করতে পারছে নিশ্চয়ই। এবং সেই স্যাক গুলো ওর রেসপিরেশনে হেল্প করে as well as ডিএনএ ডুপ্লিকেশনে হেল্প করেছিল। সো দিস আর কল্ড মেসোজোম। লোমাজোম, তাহলে মেসোজোম হয়ে গেল ব্যাকটেরিয়ার সেলের ফিচার। লোমাজোম কাদের ফিচার? ফাঙ্গাল সেলের ক্ষেত্রে, ইয়েস, ফাঙ্গাল সেলের ক্ষেত্রে লোমাজোম, এবং সেখানে ফাঙ্গির সেল মেমব্রেন যে স্যাকটা তৈরি করেছে সেখানে ছিল বিভিন্ন রকম এনজাইম, আর সেই এনজাইম গুলো ডাইজেস্টিভ এনজাইম, ওদের ডাইজেশনে হেল্প করে, রাইট? এন্ড হোয়াট ইজ ল্যামিলাজোম? Lamellazome present in blue-green algae and they are functionally similar with mesosome. ব্যাপারটা বোঝা গেল? মেসোজোমের মতোই স্ট্রাকচার, কিন্তু সেটা যখন সায়ানোব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে আছে তাকেই আমরা নাম দিয়েছি ল্যামিলাজোম। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? সো এই যে চারটে স্ট্রাকচার, these are the special type of modification: microvilli, mesosome, lamellazome and lomazome. But এর সাথেই আমরা দেখে নেব এই যে প্লাজমা মেমব্রেন, they forms some junction. So please unmark it. Plasma membrane forms some junction. Number 1, tight junction, TIGHT, tight junction, or zonula occludens, ZONULA, zonula occludens, OCCULU, DENAC, occludens, DENS, occludens. পাশে arrow দিয়ে লেখ, at this junction adjacent cell gets fused. Adjacent cells get fused. Full stop. A protein band binds plasma membrane. A protein band binds plasma membrane. Example, it is found in the capillary, collecting tubules and brain cell, collecting tubules and brain cell, right? অসুবিধা নেই তো কোনো বুঝতে? Second point, collecting tubules and brain cell. Second, gap junction or nexus, gap junction or nexus, NEXUS. Write down, at this junction adjacent cell have protoplasmic connection through special protein called connexin, CONNEXONS, connection. Example, cardiac muscle cell, cardiac muscle cell. Third one, desmosome, 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 or macular adherens, MACULA, macular adherens. ঠিক আছে, macular adherens, arrow দিয়ে লেখ, at this junction
adjacent membrane possess disc shaped thickening. At this junction, adjacent membrane possess disc shaped thickening. The disc possess tonofibril. The disc possess tonofibril. 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 First off, transmembrane linkers are also present. Transmembrane linkers are also present. The whole structure appears like welded spot. Welded, W-E-L-D-E-D, welded spot. Hello, welded spot. Example, stratified squamous epithelium. Stratified squamous epithelium. Next, the last one, terminal bar. Terminal. Terminal bar. Or belt desmosome. B-E-L-T. Belt desmosome. First off, this junction is structurally similar to desmosome but lack tonofibrils. Tonofibril না থাকলেই তাকে বলবো terminal bar. And same example, stratified tonofibril. And example, ওই stratified squamous epithelium. So এই যে চারটে স্ট্রাকচার, এই চারটে স্ট্রাকচার মিলে বিভিন্ন জাংশন গুলো তৈরি করেছে এবং আমাদের এখান থেকে কিন্তু কলাম ম্যাচিং টাইপ অফ কোয়েশ্চেন দেয়। সেখানে আমাদের ডিরেক্টলি জানতে চাইবে যে কোন স্ট্রাকচারটা কোন পার্টিকুলার পার্টে প্রেজেন্ট, রাইট? সেই হিসাবে আমাদের কিন্তু কোয়েশ্চেন্স গুলো দেবে, আর তখন সেই হিসাবে আমরা করব কোয়েশ্চেন গুলো। ডান? তো এবার তাহলে আমাদের সেল মেমব্রেন আমরা পড়ে ফেললাম। একটুখানি এনসিইআরটি তে একটুখানি পড়ত। এনসিইআরটি বার করেছি নিশ্চয়ই আমরা। এনসিইআরটি ফার্স্ট পেজটা দেখ, সেল মেমব্রেনের রেসপেক্টে দেখ, সেখানে আমাদের কম্পোজিশন, তাই না? তারপরে তার ফরমেশনের রেসপেক্টে তার বায়োকেমিক্যাল স্ট্রাকচার, এবং দেখতে পাচ্ছি সেকেন্ড প্যারাতে এই যে 52% প্রোটিন, 40% লিপিড, রাইট? এই যে ভ্যারিয়েবল কম্পোজিশন সেইগুলো এখানে বলা রয়েছে। তারপরে পার্টে, তারপরে পেজ 132 সেখানে দেখতে পাচ্ছি তোরা সেল মেমব্রেনের যে ফাংশন, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, তার রেসপেক্টে ডিফিউশন, অসমোসিস, এইগুলো সম্বন্ধে ওখানে ডিল করা হয়েছে। কিন্তু আবারও এখানেও আমরা দেখলাম যে সেল মেমব্রেনের পার্টে আমরা কিন্তু অনেক কিছু এনসিইআরটি ছাড়াও ইনফরমেশন গ্যাদার করেছি এবং সেই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, রাইট? তো সেল মেমব্রেন আমরা দেখলাম, এন্ড এরপর আমরা যাব এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম, এন্ডোমেমব্রেন সিস্টেম মানে এখানে আমরা কালকের ক্লাসে দেখেছিলাম যে সেলের যে অর্গানেলস গুলো তাদেরকে মেমব্রেনের রেসপেক্টে আমরা ডিভাইড করেছিলাম সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মনে করতে পারছি? সিঙ্গেল মেমব্রেন বাউন্ড কোনগুলো ছিল? গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম আর ভ্যাকিউল। এবং এই যে স্ট্রাকচার গুলো, দে আর
covered by a single membrane and they are termed as endomembrane system. এবার তোদের নিশ্চয়ই মনে আছে গলগি বডি স্ট্রাকচার কি? এন্ডোমেমব্রেন স্ট্রাকচারের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পেয়েছিলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে মনে আছে আমরা দুটো পার্টে ডিভাইড করেছিলাম, এসিআর এন্ড আরইআর। ACR and RER, smooth endoplasmic reticulum and rough endoplasmic reticulum. নিশ্চয়ই মনে করতে পারছি। স্মুথ কাকে বলে? যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ওপর রাইবোসোমস আর অ্যাবসেন্ট, তাদেরকে আমরা বলেছিলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। বাট যার ওপর রাইবোসোমস রয়েছে, দে আর কল্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, দে আর অলওয়েজ রেসপন্সিবল ইন দ্য প্রোটিন ফরমেশন, মনে করতে পারছি। বাট যখন এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে দেখি, তার কাজ কি ছিল? ফ্যাট, স্টেরয়েড এইগুলো সিনথেসিস করা। নট অনলি দ্যাট, আমাদের নিশ্চয়ই মনে পড়ছে এসিআর এর কাজ ছিল ক্যালসিয়াম আয়নের সিক্রেশন করানো ডিউরিং দ্য মাসকিউলার কন্ট্রাকশন রিল্যাক্সেশন, রাইট? তো এই যে ফাংশন গুলো, এইগুলো স্ট্রাকচার গুলো কিন্তু আমরা বেসিক স্ট্রাকচার আমরা ছোটবেলা থেকে দেখে আসি, এখানে কিন্তু স্ট্রাকচারের রিলেটেড কোনো আলাদা কোয়েশ্চেন নেই, ফাংশন রিলেটেড কোয়েশ্চেন্স গুলো আসবে। এরপরে তোরা দেখ গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম তোরা পেয়েছিলিস, রাইট? লাইসোজোমের কাজ কি ছিল না? লাইসোজোম হচ্ছে সেই স্যাক লাইক স্ট্রাকচার, যেটা কিনা আমাদের সেলের মধ্যে বিভিন্ন রকম হাইড্রোলাইটিক এনজাইম ক্যারি করে। আর ওই হাইড্রোলাইটিক এনজাইম যে কোনো ফরেন সাবস্টেন্সকে ডিগ্রেড করবে, মনে করতে পারছি। আর ওই যে ফরেন সাবস্টেন্সকে যখন ডিগ্রেড করে, আলটিমেটলি ও নিজেকেও শেষ করে দেয়, ধ্বংস করে দেন। দ্যাটস ওয়াই লাইসোজোমকে আমরা বলেছিলাম সুইসাইডাল ব্যাগ। এইবার খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের কোয়েশ্চেনের জন্য, যে এই যে লাইসোজোম, এখানকার যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলো অ্যাসিডিক পিএইচ এ কাজ করে। and that acidic pH value 4.6 থেকে 5, 4.6 থেকে 5, রাইট? এবং এই লাইসোজোম shows polymorphism, বহুরূপতা দেখায়। আমরা চারটে টাইপের লাইসোজোম পেয়েছিলাম, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, টারশিয়ারি লাইসোজোম and quaternary lysosome. প্রাইমারি লাইসোজোম কাকে বলবি? যে লাইসোজোমের এনজাইমস গুলো ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, that's why they are called protolysosome or virgin lysosome. সেকেন্ডারি লাইসোজোম কাকে বলবি? যখন লাইসোজোমের এনজাইম গুলো অ্যাক্টিভ হলো, আগেরটাতে ইনঅ্যাক্টিভ ছিল, এখনো অ্যাক্টিভ হয়েছে, আর যখন ও অ্যাক্টিভ হবে তখনই ও ফাংশনালি অ্যাক্টিভ মোডে রান করবে। এইবার যখনই কোনো ফরেন সাবস্টেন্স ওখানে আসলো, ওই এনজাইম অ্যাক্টিভ হয়ে তাকে ডিগ্রেড করছে, যে স্টেজটাতে, তাকে বলি টারশিয়ারি লাইসোজোম। এবং আফটার দিস ওই লাইসোজোম নিজেও নিজেকে ডিগ্রেড করছে যে স্টেজটাতে, তাকেই আমরা বললাম কোয়াটার্নারি লাইসোজোম অর অটোফ্যাগোজোম। মানে অটো মানে নিজে, নিজেকেই ও ডিস্ট্রয় করে দেয়, তাই তখন তাকে আমরা বলেছিলাম অটোফ্যাগোজোম, মনে করতে পারছি? এই চারটে ফরমেশন আমি একটু বাদেই একটা মেটেরিয়ালই শেয়ার করব, সেখান থেকেই দেখবি। তোদের কাছে যার কাছে যা বই আছে সেটা দেখলি, এটা বাদ দিয়ে আমি যে মেটেরিয়ালটা শেয়ার করব সেটা ওখান থেকেই দেখবো। এন্ড তার সাথে লাস্ট আসছে ভ্যাকিউল। ভ্যাকিউল কাকে বলে না? প্লান্টের ক্ষেত্রে প্রথমে তৈরি হয় ছোট ছোট ভ্যাকিউল, তারপর সেই ভ্যাকিউল গুলো, এটা উঠিয়ে বস, পাতা উঠিয়ে বস, মশা ঢুকে গেছে। সো প্রাইমারি ভ্যাকিউলস গুলো জুড়ে গিয়ে বড় বড় লার্জ ভ্যাকিউল তৈরি করে, and these large vacuoles are known as primordial utricle, right? এবার এই যে ভ্যাকিউল, এদেরকে আমরা ডিভাইড করেছি গ্যাস ভ্যাকিউল, স্যাক ভ্যাকিউল, ফুড ভ্যাকিউল, কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। গ্যাস ভ্যাকিউল কাকে বলবি? যে ভ্যাকিউলের মধ্যে বিভিন্ন রকম গ্যাসিয়াস মেটেরিয়াল স্টোর থাকে, সেই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, তারা মিথেন গ্যাস প্রডিউস করেছিল, সেটাকেই তারা যখন স্টোর করছে যে ভ্যাকিউলে, তাকে বলেছিলিস গ্যাস ভ্যাকিউল। ফুড ভ্যাকিউল কাকে বলবি? যে ভ্যাকিউলের মধ্যেও খাবার স্টোর করছে, তাকে বলবি ফুড ভ্যাকিউল। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কাকে বলে? যে ভ্যাকিউলটা ওর কন্ট্রাকশনে, সেই অ্যামিবার ক্ষেত্রে পেয়েছিলিস সংকোচী গহ্বর, যেটা কিনা ওকে কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স করতে হেল্প করছে,
অ্যান্ড স্যাপ ভ্যাকিউল কাকে বলে? যে ভ্যাকিউলটাতে বিভিন্ন রকম মিনারেলস ডিসলভ স্টেটে থাকে তাকে আমরা বলেছিলাম স্যাপ ভ্যাকিউল, রাইট? সো আলটিমেটলি এই যে ভ্যাকিউল সে তার ফাংশনের রেসপেক্টে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সেই কারণেই আমাদের কিন্তু এই পার্টটাকে আমি যে মেটেরিয়ালটা শেয়ার করব সেখান থেকেই ক্লাস নোট বলো বা পড়া বলো ওই মেটেরিয়ালটা খুব ভালো করে স্টাডি করবে, ওখান থেকে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে, আমি এই অ্যাসিওরেন্সটা দিতে পারি, রাইট? সো আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেল মেমব্রেন, সেল ওয়াল and endomembrane system. Done. I hope it is clear.